নিমেষে সেই জলজ্যান্ত মানুষটাকে পাল্টে যেতে দেখলাম। খুব বুঝলাম এবার আর আমার নিস্তার নেই। খিচুড়ি আর মাছ ভাজাটা যা হয়েছে না, আহা সত্যি অসাধারণ। সত্যি অসাধারণ অসাধারণ। বেশ কয়েকদিনের এই বৃষ্টিতে গরমটা কেটে দিনটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, কি বলো? তা যা বলেছিস ভাই গোপাল। তা ভাই গোপাল, সত্যি তোর বুদ্ধির কাছে সবাইকে হার মানতেই হবে। আমার ওই হাড় কিপটে পিসির কাছ থেকে তুই এতগুলো সোনার মুদ্রা আদায় করে নিলি। আরে তোর পিসের কাছ থেকে টাকা আদায় করাটা আমার কাছে কোনো বড় ব্যাপারই ছিল না। আচ্ছা ভাই, আমিও মানলাম তোর বুদ্ধির কাছে সবাই হার মানবে। সেসব ঠিক আছে, কিন্তু ভাই গোপাল, আজকের এই বৃষ্টির দিনে একটা গল্প হলে বেশ জমে যায় আড্ডাটা। তা একটা গল্প শুরু কর না। তা কি ধরনের গল্প শুনতে চাস তোরা? ভাই, এই বৃষ্টির আবহাওয়ায় একটা ভূতের গল্প হলে বেশ জমে যাবে আড্ডাটা। একদিকে খিচুড়ি আর মাছ ভাজা, আর অন্যদিকে ভূতের গল্প। তা আমার একটা ভূতের গল্প মনে পড়ছে, সেটাই শোনাই তোদের। হ্যাঁ ভাই, শুরু কর। ভাবতেই আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে। সেবার আমি মামার বাড়ি গিয়ে বেশ কয়েকদিন কাটালাম। বেশ আনন্দেই কেটে যাচ্ছিল দিনগুলো। দিন রাত শুধু খাওয়া দাওয়া আর সবার সাথে খেলাধুলা করা। একদিন মা আমাকে পাশের গ্রামের বাজার থেকে ইলিশ আনতে বলে। সেখানে নাকি সস্তা ইলিশ পাওয়া যায়। আর তোরা তো ভালোভাবে জানিস আমার আর ইলিশের সম্পর্ক। আমি বা কীভাবে না করতে পারি। বেরিয়ে পড়লাম বাজারে মাছ কিনতে। নিয়ে যাও সস্তায় টাটকা ইলিশ। কাকু, কত করে দিচ্ছেন ইলিশ মাছ? বাবা, 6 পয়সা করে দিচ্ছি। তোমার জন্য না হয় 5 পয়সায় ছেড়ে দেব। এর থেকে ভালো আর বড় মাছ পুরো বাজার ঘুরলেও পাবে না। বাবা, মাছ বিক্রি করছেন না হিরে মানি, এত দাম? আমি 3 পয়সা দিতে পারবো, এর থেকে বেশি আমি পারবো না দিতে। 3 পয়সায় তো বাবা দিতে পারবো না। তোমার জন্য শেষ দাম 4 পয়সা করতে পারি। এর থেকে আর কম করা আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, দিয়ে দাও। এই যে সন্ধে হতে চলল, এখন পায়ে হেঁটে যেতে তো অনেক সময় লাগবে। একটু অপেক্ষা করি, হয়তো কোনো গরুর গাড়ি পেয়েও যেতে পারি। কিছুক্ষণ অপেক্ষার পর একজন গরুর গাড়ি নিয়ে হাজির হয়ে যায়। কোথায় যাবে কোকা? নবদ্বীপ যাবেন কি? লোকটা কোনো উত্তর না দিয়ে আমার ইলিশ মাছের দিকে তাকিয়ে রইল। ওর ওই রকম চাহনি দেখে আমার একটু ভয় করতে লাগে, কিন্তু কোনো উপায় নেই। একেই রাত হতে চলছে, আর এরপর গরুর গাড়ি নাও পেতে পারি। হ্যাঁ যাবো বাবা, উঠে এসো। আপনিও কি নবদ্বীপেই থাকেন? এককালে থাকতাম, সেখানেই আমার পুরনো বাড়ি। আচ্ছা, এখন কোথায় থাকেন? এখন আমার কোনো স্থায়ী ঠিকানা নেই। কখনো এখানে, কখনো অন্য কোনো জায়গায়। এরকম ভাবেই দুজনে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিলাম। অনেকটা পথ আসার পরে আমি লক্ষ্য করলাম এই রাস্তাটা সম্পূর্ণ অজানা। এটা কোন রাস্তায় নিয়ে এলেন? এখান দিয়ে তো আমি আসিনি। খোকা, তুমি চিন্তা করিও না, এখান দিয়ে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। আমরা ধীরে ধীরে আরো গভীর জঙ্গলে ঢুকে যেতে থাকি। এবার আমার কিন্তু একটু একটু ভয় পেতে শুরু করে। আর কতক্ষণ লাগবে? গাড়োয়ান কোনো জবাব না দিয়ে গরুর গাড়ি থেকে নেমে যায়।
এ কি, আপনি জঙ্গলে নেমে পড়লেন যে? কতদিন ইলিশ মাছ খাইনি, আর তো তর সইছে না। দে বেটা, ইলিশটা আমাকে দে। এ কি বলে রে, এত কষ্ট করে মাছটা আনলাম, ওই চাইলে আর আমি দিয়ে দেবো? এটা কি মগের মুলুক পেয়েছেন নাকি? তবে রে বেটা, দেবি না আমায়? তারপর নিমেষে সেই জলজ্যান্ত মানুষটাকে পাল্টে যেতে দেখলাম। খুব বুঝলাম এবার আর আমার নিস্তার নেই। আহা, কতদিন পর ইলিশ খাবো। হঠাৎ দেখি সেখানে আরো একটা পিশাচের আবির্ভাব ঘটে। এবার আর মনে হয় এই প্রাণ নিয়ে আমার মামার বাড়ি যাওয়া হলো না। বেটা হারান, একা একাই গোটা ইলিশটা সাবার করবি ভেবেছিস, আর আমি এখানে দেখতে থাকি। কি হচ্ছে স্যার? দেখা বল, এটা আমার ইলিশ। আমার ইলিশে নজর দিলে তোর চোখ আমি খুলে নেব। আয় তবে দেখি কে কার চোখ তুলে নেই। গতি সুবিধে দেখছি না, আমার আর মাছ খেয়ে লাভ নেই বাবা, এখান থেকে পালাই। আয় তবে দেখি কার গায়ে কত জোর। আমি ইলিশটা ওখানেই ফেলে দৌড়াতে শুরু করি, আর অন্যদিকে দুটো অসুরই একে অপরের সাথে লড়াই শুরু করে দিয়েছিল। আর এদিকে আমি আরো জোরে পা চালাই। এইভাবে বেশ কিছুক্ষণ পর জঙ্গল পার হয়ে মামার বাড়ির কাছাকাছি এসে পৌঁছায়। ভাগ্যিস আজ বেঁচে গেছি বাবা, খুব শিখ হয়েছে বাবা। আমি আর ওই পথ দিয়ে মাছ নিয়ে আসবো না।